স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে SEC A1 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের তিনটে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা তোমরা দেখে নাও এবং তিনটে বড় প্রশ্নের উত্তর তোমরা দেখো। এই তিনটে প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা এখনও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আজকে তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব মডিউল 2 থেকে। মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নের উত্তর তোমরা পাবে, ভারতে সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো। পরের প্রশ্ন থাকবে, উপভোক্তা সুরক্ষা আইনে উপভোক্তাদের কি কি অধিকার দেয়া হয়েছে। এবং 3 নম্বর প্রশ্নের উত্তর তোমরা পাবে, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই তিনটে প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং আশা রাখি এই তিনটে প্রশ্নের মধ্যে থেকে তোমরা একটা প্রশ্ন অতি অবশ্যই কমন পাবে। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল, ভারতে সন্ত্রাস বিরোধী আইনগুলি আলোচনা করো। অ্যান্সারটা দেখবে, সন্ত্রাসবাদ এখন আন্তর্জাতিক এবং জাতীয় উভয় স্তরে একটি জটিল সমস্যা হিসাবে দেখা দিয়েছে। কোনো রাজনৈতিক সংগঠিতভাবে হিংসার প্রয়োগ হলো সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদের মারাত্মক আঘাতে বিপর্যস্ত হচ্ছে একাধিক জনসমাজ। ভারতও সন্ত্রাসবাদের শিকার। স্বাধীনতার পর থেকে ভারতের সন্ত্রাসবাদের মুখোমুখি হয়েছে। বিভিন্ন উগ্রপন্থী ও জঙ্গি গোষ্ঠী দেশের বিভিন্ন অংশে সহিংসতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করে। এই হুমকির মোকাবিলায় ভারত সরকার বেশ কিছু আইন প্রণয়ন করেছে। এই আইনগুলির মধ্যে রয়েছে অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন 1967, UAPA, জাতীয় নিরাপত্তা আইন 1980, NSA, আর সন্ত্রাসবাদ প্রতিরোধ আইন 2002, যেটাকে পোটা বলা হয়, অর্থায়ন প্রতিরোধ আইন 2002, PMLA, এবং তথ্য প্রযুক্তি আইন 2008। এবারে তোমরা দেখো আইনগুলো এখানে বিশ্লেষণ করা আছে। প্রথমেই আছে অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন, যেটাকে নাম দেওয়া হয়েছে UAPA। দেখো এখানে এই আইনটা সম্পর্কে বলা হয়েছে, তোমরা তোমাদের সুবিধা মতো একটু স্ক্রিনশট করে নাও বা একটু দেখে নাও। তারপরেই আছে জাতীয় নিরাপত্তা আইন, যেটা নাম হচ্ছে NSA। নেক্সট আছে দেখো টাডা আইন। দেখো টাডা আইন সম্পর্কে আছে এখানে। তারপরে আছে দেখো পোটা আইন সম্পর্কে আছে। টাডা পোটাটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো দিতেই হবে। তারপরে অর্থায়ন প্রতিরোধ আইন আছে। নেক্সট আছে দেখো তথ্য প্রযুক্তি আইন। এবার আছে সমালোচনা আছে, দেখো সমালোচনা। তারপরে এখানে শেষে তোমরা উপসংহার পেয়ে যাবে। এবার দ্বিতীয় যে প্রশ্ন ছিল, উপভোক্তা সুরক্ষা আইনে উপভোক্তাদের কি কি কিভাবে অভিযোগ জানাতে পারে। দেখো উপভোক্তা কাকে বলে, প্রথমে সেটা সংজ্ঞা দেয়া আছে। উচিত দামে সঠিক পণ্য বা জিনিস পাওয়া হলো ক্রেতাদের মৌলিক অধিকার। এই অধিকার রক্ষার্থে 1986 সালে তৈরি হয় উপভোক্তা সুরক্ষা আইন অনুযায়ী যিনি ব্যবহারের জন্য পণ্য পরিষেবা কেনেন বা ভাড়া করেন তিনি হলেন উপভোক্তা। তাহলে উপভোক্তা সুরক্ষা আইন অনুযায়ী কি, যিনি ব্যবহারের জন্য পণ্য বা পরিষেবা কেনে বা ভাড়া করে সে হচ্ছে উপভোক্তা। উপভোক্তাদের অধিকার কি কি আছে দেখো। 1 নম্বর যেমন জীবন ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বস্তুর বিপণনের বিরুদ্ধে নিরাপত্তার অধিকার, পণ্যের গুণমান, তারপরে পরিমাণ, শুদ্ধতা, মান এবং দামের সম্পর্কে তথ্যের অধিকার, প্রতিযোগিতামূলক দামে বিভিন্ন রকম পণ্যের মধ্যে থেকে বাছাইয়ের অধিকার, তারপরে দেখো শুনানির অধিকার, প্রতিকার লাভের অধিকার, আর উপভোক্তা শিক্ষার অধিকার। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের যে পয়েন্ট আছে, অভিযোগ জানানোর জন্য প্রয়োজনীয় তথ্য। যে উপভোক্তা যে অভিযোগ জানাবে তার জন্য কিছু তথ্য দরকার লাগে। কি, অভিযোগকারীর পুরো নাম ঠিকানা দরকার লাগবে, বিরুদ্ধ পক্ষের পুরো নাম ঠিকানা,
তারপর পণ্য অথবা পরিষেবার বিবরণ, ক্রয়ের অথবা ভাড়ার প্রমাণপত্র, তারপরে ক্ষতির প্রকৃতি, তারপর অভিযোগের কারণ কারণ ঘটার তারিখ, আর কি প্রতিকার পেতে চান তার বিবরণ। এবার প্রতিকার লাভ কিভাবে হয় দেখো, যে পণ্য অথবা পরিষেবার ত্রুটি অথবা ঘাটতি দূর করা, তারপরে জিনিসটা বদলে দেওয়া, মূল্য ফেরত দেওয়া, তারপর বিরুদ্ধ পক্ষের গাফিলতি বা পণ্যের ত্রুটির জন্য উপভোক্তার ক্ষতি বা হয়রানি বাবদ ক্ষতিপূরণ, এইভাবে কিন্তু এখানে আছে। তারপরে দেখো পরের যে প্রশ্নটা 3 নম্বর প্রশ্ন আজকের ক্লাসে, যেটা রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবার এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। কি বলা হচ্ছে প্রথমে, অধিকার মানুষের জীবনের অমূল্য সম্পদ, ব্যক্তির বিকাশের জন্য কতগুলি সুযোগ সুবিধা থাকা প্রয়োজন, এই সব সুযোগ সুবিধাকে বলা হয় অধিকার। অধ্যাপক ল্যাস্কির মতে অধিকার হলো সমাজ জীবনের সেই সব শর্ত যেগুলি ছাড়া কোনো মানুষ সাধারণভাবে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে না। তারপরে কি বলা হচ্ছে দেখো, মানবাধিকার। ভারত গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের মূল নীতি হলো মানুষের বিকাশ ঘটানো, এই জন্য মানবাধিকারের স্বীকৃতি ও সংরক্ষণ প্রয়োজন। সম্মিলিত জাতিপুঞ্জ এই মানবাধিকার রক্ষায় শপথ গ্রহণ করেছে। জাতিপুঞ্জের এই শপথ অনুযায়ী ভারতে 1994 সালে মানবাধিকার আইন তৈরি হয়। এই আইনের মাধ্যমে গঠিত হয় জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশন। এবার রাজ্য মানবাধিকার কমিশনের গঠন সম্পর্কে বলা আছে দেখো, মানবাধিকার আইন অনুযায়ী রাজ্য মানবাধিকার কমিশন গঠিত হয়। চেয়ারম্যান ও সদস্য 4 জন সদস্য নিয়ে এই মানবাধিকার কমিশন গঠিত। হাইকোর্টের প্রাক্তন কোনো বিচারপতি চেয়ারম্যান পদে অধিষ্ঠ হন। এর সদস্য হিসাবে থাকেন হাইকোর্টের বর্তমান বা প্রাক্তন বিচারপতি, একজন বর্তমান বা প্রাক্তন জেলা জজ, মানবাধিকার সম্পর্কে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ 2 জন ব্যক্তি। তারপরে কি আছে দেখো, সদস্যদের নিয়োগ কিভাবে নিয়োগ করা হয়। রাজ্যপাল মানবাধিকার কমিশনের সদস্যদের নিয়োগ করেন। এক্ষেত্রে সুপারিশের জন্য একটি কমিটি তৈরি হয়, আর এই কমিটিতে চেয়ারম্যান হিসাবে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়া থাকেন বিধানসভার স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলনেতা। তারপর দেখো সদস্যদের কার্যকাল। এই কমিশনের কার্যকালের মেয়াদ 5 বছর। 70 বছর পর্যন্ত সদস্যগণ নিজ পদে বহাল থাকেন। এই বয়সসীমার মধ্যে কোনো সদস্য দ্বিতীয়বার মনোনীত হতে পারেন। দৈনন্দিন কাজের জন্য একজন সচিব থাকবেন। এবার দেখো সদস্যদের কার্যকাল হলো। এবারে কমিশনের ক্ষমতা ও কার্যাবলীতে কি বলা হয়েছে দেখো, এভাবে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এইভাবে কার্যাবলীগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। শেষে সমালোচনা দেয়া হয়েছে। ঠিক আছে, সমালোচনা আছে এখানে। সমালোচনার ক্ষেত্রে দেখো, সমালোচনার ক্ষেত্রেও প্রথমত দ্বিতীয়ত আছে। দেখো প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, এবার শেষে কিন্তু মূল্যায়ন আছে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 3টি 15 নম্বরের প্রশ্নের উত্তর।